স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। অর্থনীতির কঠিন হিসেব সহজ আলাপে উপস্থাপন করতেই আমাদের এই আয়োজন। আজ আমাদের সঙ্গে আছেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, বিশেষ করে ব্যাংক খাত, দারিদ্র্য বিমোচন, বৈষম্য এবং মুদ্রাস্ফীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কয়েক দশক ধরে কাজ করছেন তিনি। এছাড়া গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারকে ভঙ্গুর অর্থনীতি থেকে পুনরুদ্ধারে নানান পরামর্শ দিয়ে যাচ্ছেন। স্যার, আপনাকে স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। ধন্যবাদ। স্যার, আমরা যেমনটা জানি বাংলাদেশে আপনি একজন অন্যতম অর্থনীতিবিদ হিসেবে আমরা আপনাকে চিনি, কিন্তু আসলে আমরা আপনার ব্যক্তিগত জীবন, বিশেষ করে আপনার একদম পারিবারিক ছোটবেলাটা সম্পর্কে জানতে চাই। ছোটবেলা জন্ম থেকে যদি শুরু করি, জন্ম হলো ঢাকায়, কিন্তু আমার বাবা মা দুজনই চট্টগ্রামের। কাজে আমার বড় হওয়াটা ঘটেছে বেশিরভাগই চট্টগ্রাম। এবং বাবা একটা এই যে তখন বলতো ইস্ট পাকিস্তান স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, যেটা এখন বিসিক বলে পরিচিত, ক্ষুদ্র শিল্প, এই যে কটেজ ইন্ডাস্ট্রির জন্য, ওটাতে চাকরি করতেন। তো সেইটার কারণে অনেক বদলি হতো। কাজে আমার যেমন ম্যাট্রিক ইন্টারমিডিয়েটটা এটা হয়েছে রাজশাহীতে, তারপরে আবার আমরা চট্টগ্রামে ফিরে আসি। এবং এই যে সাবজেক্টের যে চয়েসটা, প্রথমে আমাদের সময় ক্লাস 8 পার হওয়ার পরে 3টা অপশান ছিল। একটা হলো আমরা বলতাম আর্টস, আর একটা হলো বাণিজ্য কমার্স, আর একটা ছিল বিজ্ঞান। এই 3 লাইনে যেতে পারতেন। তা আমি আমার ইমিডিয়েট যে বড় বোন, ও এখন ওই যে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার, ওকেই আমি অনুসরণ করেছি। তো ও ধরেন ক্লাস 8-এর পরে সে চুজ করলো আর্টস পড়বে, আমিও চুজ করলাম আর্টস পড়ব। তারপরে রাজশাহী ইন্টারমিডিয়েট কলেজে আমরা দুজনেই পড়তাম। সেখানে সে ডিসাইড করলো যে সায়েন্সে ঢুকবে, আমিও ঢুকলাম সায়েন্সে। তারপরে বাবা রিটায়ার করলেন, আমরা চট্টগ্রামে ফিরে আসি। তখন সেই চট্টগ্রাম কলেজে ভর্তি হলো। ও ডিসাইড করলো ইকোনমিক্স পড়বে, আমিও ঢুকলাম। উনিও ডিসাইড করলো যে ইকোনমিক্সে পড়বে। আচ্ছা, সায়েন্স আমার থেকে 1 বছর সায়েন্স থেকে আচ্ছা। ইকোনমিক্সে যাবে। আমরা দুইজনই চট্টগ্রাম সরকারি কলেজ থেকে ইকোনমিক্সে অনার্স করে, আমি পাশ করেছি 76 সালে, ও পাশ করেছে 75 সালে। তারপর ও ভর্তি হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্সে। তখন ডক্টর ইউনুস ওখানে সদ্য ফিরে এসছেন বাইরে থেকে। আমরা চিটাগং কলেজে খুব শুনতাম যে একটা খুব ব্রিলিয়েন্ট, ব্রাইট একজন ইকোনমিস্ট এসছে এবং উনি অনেক ধরনের এক্সপেরিমেন্ট করছেন। ওনার নাম অনেক আগে থেকে আমরা শুনেছি। তারপর চট্টগ্রাম এই বিশ্ববিদ্যালয়ে আমি অনার্স পাস করে ভর্তি হলাম। তার আগে এই যে পরীক্ষা দেওয়ার পরে এবং রেজাল্টের মাঝখানে একটা সময় ছিল প্রায় 3-4 মাসের মতো, সেখানে আমার কেরিয়ার শুরু, মানে সাংবাদিকতা দিয়ে। ওই চট্টগ্রামে একটা পত্রিকা ছিল, ইংরেজি পত্রিকা, তার নাম ছিল পিপলস ভিউ। তো ওই পিপলস ভিউতে সাব এডিটরের কাজ করতাম। তখন মাসে বেতন ছিল প্রায়, তাও যে রেগুলারলি পাওয়া যেত তা না, খুব বেশি হলে ধরেন 150-200 টাকা। অনেক টাকা, তখনকার 200 টাকা বেশ ভালোই ছিল। এবং ওই সাংবাদিকতাটা একটা নেশার মতো ছিল। এটা তো ধরেন আমাদের কাজ শুরু হতো সন্ধ্যা 7টার পর থেকে, সারা রাত ধরে। তখন তো একটা মেশিনের মতো ছিল, ওই বাইরে রয়টার্স এবং ওদের থেকে স্টোরিজগুলো আসতো, ওগুলি প্রিন্ট হতো, তারপর ওগুলিকে প্যারাগ্রাফ করা। তারপর সাব এডিটারের কাজ ছিল শিরোনামগুলো ঠিক করা। তো এইটাই সারা রাত ধরে করে ভোরবেলা সাইকেল চালায়, আমি থাকতাম আগ্রাবাদ, এটা ছিল একদম অন্য প্রান্তে, চট্টগ্রাম কলেজের কাছাকাছি। সাইকেলে করে আসতাম, আবার ভোরবেলা সাইকেলে করে বাসায় ফেরত যেতাম। আমার মা তখন এই খাবার দাবার, রাত্রের ডিনারটা ভোর 5টার সময় টেবিলে থাকতো, সব খাওয়া দাওয়া রেডি। তারপর খেয়ে আবার নিশাচরদের যা অবস্থা হয়, যে দুপুর 2টা-3টা ঘুমের থেকে উঠে আবার অফিসে যাওয়া। কিন্তু ওই
পত্রিকা অফিসে না যাওয়া পর্যন্ত মনে হতো যে মানে আমি বাসায় নাই। পেশাগত জীবনে যেহেতু আসছেন, আমি একটু বলি যে পেশা হিসেবে তখনকার সময়টাতে আপনারা যেহেতু প্রচণ্ড ব্রিলিয়ান্ট ছিলেন, মেধাবী ছিলেন, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ারই একটা মানে চল ছিল বা ছিল, বাবা মারও একটা প্রেশার থাকতো। তো সেই জায়গা থেকে এসে অর্থনীতিবিদ, ইকোনমির মতো একটা কঠিন সাবজেক্টে নিজেকে জড়িয়ে ফেলেছেন, এই বিষয়টা একটু জানতে চাই। সেটা হলো যে ওই আমি যেটা বললাম যে আমি নিজে কোনো সিদ্ধান্ত নেই নাই, কিন্তু একেবারে চিন্তা ভাবনা করে যে ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হব না ইকোনমিক্সে যাব। আমি ধরে নিয়েছি যে ফরিদা যা করছে ওটাই ঠিক, বড় বোনকে অনুসরণ করা। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে পেশাগত জীবনে আপনার আরও অনেক পরিচয় আছে, আপনি শিক্ষকতাও করেছেন, কিন্তু আমরা বিশেষ করে বিশ্ব ব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট হিসেবে আপনাকে বেশি পছন্দ করি। এটাতেই আমরা ভাবি যে এই পরিচয়টা, তো এটা আমাদের জন্য খুবই গর্বের। আমরা একটু জানতে চাই বিশ্ব ব্যাংকের কর্মজীবনটা আপনার জন্য কেমন ছিল? আমি বিশ্ব ব্যাংকে ঢুকেছি 1995 সালে। তার আগে আমার ধরেন একটা তো সাংবাদিকতা, ওটা খুব সংক্ষিপ্ত একটা কেরিয়ার ছিল, ওটা ওই মাস্টার্স আর অনার্সের মাঝামাঝি অবস্থায়। তারপরে তো আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স আমি শেষ করি না, আমি চলে গেলাম। তখন নতুন করে বাজারে চালু হলো MBA প্রোগ্রাম, যে MBAটা পড়লে চাকরি গ্যারেন্টিড। ইকোনমিক্সে মাস্টার্স করে বের হলে চাকরি হতেও পারে, নাও হতে পারে, কোনো নিশ্চয়তা নাই। সেজন্য আমি মাস্টার্স শেষ না করে 1977 সালে IBA-তে, ঢাকা ইউনিভার্সিটি IBA-তে যোগ দিলাম। তো MBA করার পরে স্বল্প সময়ের জন্য শিল্প ব্যাংক, ICB সেখানে কাজ করেছি, কিন্তু আমার টার্গেট ছিল আমি শিক্ষক হব। তো 1980 সালে শুরু থেকে IBA-তে শিক্ষকতা শুরু করলাম। তখন আমাদের ডক্টর মোজাফর আহমেদ ছিলেন, মওদুদুর রহমান ছিলেন। ওই 4 বছর শিক্ষকতা করেছি ঢাকা ইউনিভার্সিটি। তারপর বাইরে গিয়ে PhD করে এসে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জয়েন করলাম, আর বাইরেও শিক্ষকতা করেছি। কাজে আমার সারা জীবন ছিল একাডেমিক এক্সপিরিয়েন্স। বিশ্ব ব্যাংকে 1995-তে ঢোকার পরে যেটা প্রথম উপলব্ধি হলো, যে এটা একটা সুপার আমলাতান্ত্রিক প্রতিষ্ঠান। আপনি একাডেমিয়াতে, যেখানে আপনি কমপ্লিটলি স্বাধীনভাবে কাজ করেন, সেখান থেকে একটা আরেকটা এক্সট্রিমে চলে যাওয়া। আমরা তো আমাদের ধরেন ব্যুরোক্রেসির কথা বলি বা স্টেট ওন্ড এন্টারপ্রাইজের কথা বলি, যেখানে সব আমলাতান্ত্রিক পদ্ধতিতে কাজ করা হয়। বিশ্ব ব্যাংক তো হলো একটা সুপার স্টেট ওন্ড এন্টারপ্রাইজ, কারণ এটার মালিক 180টা দেশ, আর এই আমাদের স্টেটে একটা সরকার মালিক। তো এখানে ব্যুরোক্রেসি এবং এই যে হায়ারার্কি, এগুলো যখন ফিল করলাম, আমার এই প্রথম 6 মাস প্রতি সপ্তাহে আমি ভেবেছি যে আমি পদত্যাগ করে চলে যাব, একাডেমিতে ফেরত যাব। তখন আমার এক কলিগ ছিলেন ওখানে, সৈয়দ নিজামুদ্দিন, সে তার আগে 20 বছর ধরে কাজ করছে, বলে প্রথম একটু খারাপ লাগে, আস্তে আস্তে সয়ে যাবে। তবে ফাইন্যান্সিয়াল প্যাকেজটা অনেক ভালো ছিল, ওইটা একটা বড় আকর্ষণ। তারপর এমনি এনভায়রনমেন্টটা প্রফেশনাল ছিল, যে অর্থনৈতিক চর্চা যদি আপনি করতে চান, এবং একাডেমিতে থাকলে তো খালি পড়াচ্ছেন, বাস্তবে তো পলিসি মেকিংয়ের অভিজ্ঞতার তো সুযোগ একাডেমিতে থাকলে সেটা হয় না। এখানে কিন্তু সেই এক্সপোজারটা হয়েছে, যে সরকারের সাথে কাজ করা। তো ওইভাবে এই পদত্যাগ করব না, চলে যাব না, এইভাবে কিন্তু প্রথম 6 মাস কেটেছে। খুব খুব পেইনফুল একটা এক্সপিরিয়েন্স ছিল ওই অ্যাডজাস্টমেন্টটা। তারপরে আস্তে আস্তে হয়ে গেছে। কত বছর কাটিয়ে দিলেন? 24 বছর। 6 মাসে যে চাকরিটা হ্যাঁ। ছেড়ে দেওয়ার কথা, সেটা আপনি 24 বছর কাটিয়ে দিয়েছেন। খুবই মানে এইটা আসলে অনুকরণীয় বলা চলে। বাংলাদেশের অর্থনীতিটা তো আপনি একদম শুরু থেকেই দেখেছেন, একদম শুরু থেকে বলতে স্বাধীনতার পর থেকে যেটা। তো একই সময়ে কিন্তু ভিয়েতনাম, সিঙ্গাপুরও স্বাধীন হয়েছে, ওরা আমাদের তুলনায় অনেক এগিয়ে গেছে। আমরা কেন পারলাম না? আমাদের আসলে দুর্বলতাগুলো কোথায় ছিল, বা এখন পর্যন্ত আমরা ওই দেশগুলোর মোটামুটি কাছাকাছি নেই? সিঙ্গাপুরের কাছে তো নেই, আপনি একটু যদি বলেন আমাদেরকে আসলে আমাদের কোথায় ভুল ছিল? ভুল আমি বলবো যে আমরা অনেক এক্সপেরিমেন্ট করেছি, যে আমরা অর্থনৈতিক ব্যবস্থাপনায় কোন মডেলটা ফলো করব। ধরেন শুরু যখন আমরা করেছিলাম 1972 সালে, তখন
সোভিয়েট মডেল একটা ছিল, যেটা সমাজতান্ত্রিক মডেল, যেখানে অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ইকুয়ালিটি, অপরচুনিটি, সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, এ ধরনের, অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো অনেক ভালো ভালো কথা ছিল। আর বিকল্প একটা পথ, যেটা অন্যান্য উন্নত দেশগুলো অনুকরণ করে এসছে, যে বাজার ভিত্তিক অর্থনীতি, বা যেটাকে আপনারা বলেন মুক্ত বাজার অর্থনীতি। তা আমরা প্রথমে রাষ্ট্র নিয়ন্ত্রিত এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় চালিত অর্থনৈতিক মডেলটা অনুসরণ করেছি, যেটা ওই একই সময়ে ধরেন সোভিয়েত ইউনিয়নও করেছে, বা ভারত 1947 সালে স্বাধীন হওয়ার পরে নেহরুর নেতৃত্বে যেই মডেলটা তারা ফলো করেছে, ওটা একই ধরনের একটা মডেল তারাও অনুসরণ করেছে, যেখানে আন্তর্জাতিক বাণিজ্যের উপর একটা অবিশ্বাস ছিল, যে বিশ্বের সাথে আমার অর্থনীতিকে দূরত্বটা যত বেশি রাখা যায় ততই নিরাপদ। কারণ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় এইটাকে সন্দেহের চোখে দেখা হতো, যে এর ফলে গরিব আরও গরিব হবে, ধনী আরও ধনী হবে, জাতি হিসাবে আমরা উন্নতির দিকে যেতে পারবো না। কাজে রাষ্ট্র যদি সব কিছু ঠিক করে দেয়, তাইলেই হয়তো সবার জন্য সেটা ভালো ফল নিয়ে আসবে। তো এই ব্যর্থ মডেল, এটার থেকে আমরা বেরোয়া শুরু করেছি। মানে তখন ধরেন জমির মালিকানার উপর একটা সীমা ছিল, এই কয়েক একরের বেশি আপনি ওন করতে পারেন না। ব্যক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে একটা সীমা নির্ধারিত ছিল। তো এই যে একটা স্টেট কন্ট্রোল, এইটা থেকে আমরা বের হওয়া শুরু করি 1975-76 পর থেকে। তারপরেও কিন্তু এই ট্রেড ব্যারিয়ার্স, তারপর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের উপর নির্ভরশীলতা, লাইসেন্সিং ছাড়া ব্যবসায় ঢোকা যাবে না, লাইসেন্স রাজ বলে যেটা পরিচিত, এই ধরনের মডেলে আমরা ছিলাম 1990 পর্যন্ত। 90-এ তো সারা বিশ্বে একটা ব্যাপক পরিবর্তন ঘটল, সোভিয়েত সিস্টেম ভেঙে পড়ল, গ্লোবালাইজেশন শুরু হলো। তখন থেকে আমি বলবো যে বাংলাদেশ অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পথে এগোতে শুরু করলো। তার আগেও কিছু কিছু পলিসি নেওয়া হয়েছে, কার্যকর হয়নি। হ্যাঁ, কিছু পথ পরিবর্তনের কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু মোটা দাগের যেই সংস্কারগুলি এসছে, যেটা একটা বাজার ভিত্তিক অর্থনীতিকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে, সেটা হলো 1990-এর পর থেকে। স্যার, আমরা আমাদের দেশের অর্থনীতি নিয়ে আরও কিছু বিষয়ে আলোচনা করব, তবে তার আগে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, দেশ বাণিজ্য আলাপের এ পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। কিছুক্ষণ পরেই ফিরছি, দেশ টিভির সঙ্গেই থাকুন। আবারও স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। স্যার, আমরা যেমনটা বলছিলাম, আমাদের দেশের অর্থনীতি নিয়ে কথা বলছিলাম। 5 আগস্টের আগে অর্থনীতিতে ব্যাপক লুটপাট হয়েছে, এটা আমরা সবাই জানি। তো এই যে গত এক বছরে, যেটা গেল এক বছর অন্তর্বর্তী সরকার আসার পরে, এখন এই মুহূর্তে আসলে আমাদের অর্থনীতি কোথায় আছে? এটাকে দুই ভাগে ভাগ করতে পারেন। একটা হলো সামষ্টিকভাবে আমরা গত বছর এই সময় যেই একটা অস্বস্তি ছিলাম, এই সেপ্টেম্বরে কিছুটা স্বস্তির মধ্যে আমরা এসেছি। এখন এই সামষ্টিক স্বস্তি বলতে যেটা বোঝাচ্ছে, সেটা হলো যে আন্তর্জাতিক যেই লেনদেনগুলো আমাদের হয়, আমরা বাইরে বিক্রি করি, আমরা বাইরে থেকে কিনি, এই টাকা পয়সার লেনদেনে যে একটা ভারসাম্যহীনতা ছিল, যার ফলে রিজার্ভ ক্রমাগতভাবে কমছিল, সেটাকে ঠেকানো গেছে। আন্তর্জাতিক লেনদেনে ভারসাম্য এখন অনেক উন্নতি হয়েছে, এবং রিজার্ভের ক্ষেত্রে আমাদের যে অবস্থান গত সেপ্টেম্বরে ছিল, সেখান থেকে এখন প্রায় $600-700 কোটি রিজার্ভ বৃদ্ধি পেয়েছে, প্রায় $31 বিলিয়ন বেশি আমাদের রিজার্ভ। সেটা বাংলাদেশ ব্যাংকের হিসাবে, কিন্তু IMF-এর যেটা BPM-6-এর হিসাব বলে, সেটা এখন $26 বিলিয়ন উপরে উঠেছে। এবং আপনি বৈদেশিক মুদ্রা বাজারের অবস্থা যদি দেখেন, সেখানে দেখবেন যে এখন মুদ্রা বিনিময় হারটা এটা বেশ স্থিতিশীল আছে, খুব বেশি নড়াচড়া করে না, যেটা আগে খুব অস্থির ছিল। আর দ্বিতীয় হলো যে ব্যাংকিং খাতে আমাদের একটা রক্তক্ষরণ চলছিল।
গত বছর এই সময় একটা আতঙ্ক ছিল যে কী না হয়, ব্যাংক যেগুলো একেবারে দেউলিয়া হয়ে গেছে সেখান থেকে সবাই যদি টাকা তোলা শুরু করে এবং এর ফলে ব্যাংকিং সিস্টেমের উপরে যদি আস্থার ভেঙে পড়ে, তাহলে ভালো ব্যাংকগুলিও বিপদে পড়তে পারে, যেটা বলে যে টাকা তোলার দৌড় শুরু হতে পারে। সেইটা কিন্তু হয়নি, এবং সেটা আমি বলবো বাংলাদেশ ব্যাংক বেশ দক্ষতার সাথেই এই ধরনের একটা পরিস্থিতি যাতে না ঘটে সেটা ম্যানেজ করতে পেরেছে। তো সেদিক থেকেও আমাদের সামষ্টিক শীর্ষ বলতে সেটাই আমি বোঝাচ্ছি। আর তৃতীয় জায়গা হলো যে মূল্যস্ফীতি যে একেবারে দ্রুত বেড়ে চলছিল, ডাবল ডিজিট 12-13% দিকে চলে গেছিল, সেটা এখন কিছুটা কমার দিকে যাচ্ছে, যদিও সেখানে পুরোপুরি এখন একটা স্বস্তির জায়গায় আমরা এসেছি, এটা বলা বোধহয় একটু বেশি বলা হবে। আমরা যদি দেখি যে এইসব জায়গায় আমাদের স্বস্তি এসেছে, কিন্তু আমলাতান্ত্রিক যে একটা জটিলতা ছিল ওইগুলো কিন্তু এখনো আছে। যেমন এখনো কোনো কাজ পেতে গেলে একটা পার্সেন্টেজ দিতে হচ্ছে, বা কাজের গতি কমিয়ে দেওয়ার যেই একটা প্রবণতা ছিল আগে, এখনো কিন্তু সেটা আছে। এইটাকে আপনি একটু বিশ্লেষণ করেন, কেন এই জিনিসটাকে বন্ধ করতে পারছে না? এটা কেন বন্ধ করতে পারছে না সেই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব কঠিন। মানে আমি ঠিক স্পেসিফিক্যালি বলতে পারবো না যে এই উত্তর আমার জানা আছে। এটা অনেকে, যেমন দুষ্ট লোকেরা বলে যে আমলাতন্ত্রের কাজ হলো কাজ না করতে দেয়া। এর বাইরেও ধরেন আমরা যে সাধারণ মানুষের পর্যায়ে, পরিবার পর্যায়ে অর্থনীতি গত বছর এই সময় যে অবস্থানে ছিল, বর্তমানে আপনি যদি ব্যক্তিদের জিজ্ঞেস করেন, ঠিক আছে এই বাণিজ্যের লেনদেনে ভারসাম্য এসছে, রিজার্ভ বেড়েছে, মূল্যস্ফীতি কমেছে, ব্যাংকের রক্তক্ষরণ বন্ধ হয়েছে, সবই বলছেন, কিন্তু আমার তো কোনো ব্যক্তি পর্যায়ে বা পরিবার পর্যায়ে তো স্বস্তি আসেনি। আমরা কিছুদিন আগে পিপিআরসির একটা জরিপের দেখেছি যে দরিদ্র মানুষের দরিদ্রতার হার 2022-এর তুলনায় প্রায় 10% বৃদ্ধি পেয়েছে। ভালনারেবল পপুলেশন একটা বিরাট। তো এদের স্বস্তি ফিরিয়ে আনার জন্য ধরেন কর্মসংস্থানের উন্নতি, বিনিয়োগ পরিবেশ, রেগুলেশনের সংস্কার, ব্যাংকিংয়ের সংস্কার, জ্বালানি খাতের সমস্যা, এগুলো করবে। এটা করার জন্য আমরা আগে বলতাম যে, আপনারা যখন জিজ্ঞেস করতেন যে অমুক কাজটা করতে হলে কি ঘটা দরকার, একটা স্ট্যান্ডার্ড উত্তর কিন্তু সব অর্থনীতিবিদদের কাছ থেকে, এবং রাজনীতিবিদদের কাছ থেকে, সদিচ্ছা যদি থাকে, পলিটিক্যাল উইল যদি থাকে, তাহলে সব হয়ে যায়। গত 1 বছরের অভিজ্ঞতা আমি যেটা দেখেছি যে হ্যাঁ, পলিটিক্যাল উইল বা এই যে রাজনৈতিক সদিচ্ছা, এটা না থাকলে আপনার কোনো পরিবর্তন, কোনো উন্নতি হবে না। কিন্তু এটা থাকলেই যে হবে সেটার কোনো নিশ্চয়তা নাই। কারণ আপনার সদিচ্ছা থাকলো, আপনি ধরেন ক্যাবিনেট থেকে একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন, কিন্তু ওই কাজটা বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যারা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, তারা যদি সবাই একসঙ্গে কাজ না করেন, তাহলে ওই কাজটা আর শেষ হয় না। স্যার, আমাদের 24-এ যেই আন্দোলনকারী যেই তরুণ তরুণীরা ছিল, তারা তো একটা বৈষম্য বিরোধী আন্দোলনই করেছে। তো এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এবং তারা সফল হয়েছে। এই আন্দোলন পরবর্তী আসলে আমাদের ধনী দরিদ্র বা সামাজিক যেই বৈষম্যটা আছে, এটা আসলে ঠিক কতটা দূর হয়েছে বলে আপনি মনে করছেন? এখানে এখন পর্যন্ত খুব একটা পরিবর্তন হয়নি, এবং 1 বছরের মধ্যে এ ধরনের একটা গভীর কাঠামোগত সমস্যার আপনি ইভেন কিছুটা পরিবর্তন ঘটাতে পারবেন, এটা আশা করাটা বোধহয় বাস্তবসম্মত না। প্রশ্নটা হলো যে এই যে বৈষম্য যেটা এখন বিরাজমান, এটা তো একদিনে হয়নি, এটা বছরের পর বছর নানা ধরনের সমস্যার কারণে ঘটেছে। এখানে আমাদের মতো দেশে বৈষম্য কমাতে হলে যেটা ঘটতে হবে সেটা হচ্ছে শ্রমবাজারের যেই ধরনের কর্মসংস্থান হয়। এখনও ধরেন আমরা ছোটোবেলায় যখন বাংলাদেশ নিয়ে রচনা লিখতাম, তখন প্রথম হয়তো বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, এটা দিয়ে শুরু হতো। এখন যদি আপনি ওই রচনা লেখেন, তাহলে কিন্তু ওটাতে আপনি পাস মার্ক পাবেন না।
কিন্তু এই কৃষি প্রধান দেশ থেকে বেরিয়ে আসার পরেও মানে এখন কর্মসংস্থানের ক্ষেত্রে কৃষির প্রাধান্যটাই সবচেয়ে বেশি রয়ে গেছে। প্রায় 45% শ্রমিক এখন কৃষিতে হয় সেলফ এমপ্লয়েড অথবা ওয়েজ এমপ্লয়েড। এমনকি এখন অনেক শিক্ষিত যুবকরাও কৃষি খামার করছে বা ওই হ্যাঁ, কারণ অন্য কোনো সুযোগ নাই। তো কাজে উৎপাদনের দিক থেকে একটা কাঠামোগত পরিবর্তন ঘটেছে, যে কৃষির উপর যে একটা আমাদের জিডিপির 70-75% আগে কৃষি থেকে আসতো, এখন সেটা 15-12-তে নেমে আসছে। কিন্তু শ্রমবাজার যদি দেখি তাহলে সেখানে চিত্রটা খুব একটা পাল্টেছে কিছুটা, মানে ম্যানুফ্যাকচারিংয়ে এমপ্লয়মেন্ট বেড়েছে, মেয়েদের অংশগ্রহণ বেড়েছে, কিন্তু উৎপাদনের কাঠামোগত যে পরিবর্তনটা ঘটেছে লেবারের ক্ষেত্রে সেটা ঘটেনি। যার ফলে মাসিক আয়, আপনি এই যে বিবিএসের যে কিছুদিন আগে 2024-এর যেই জরিপটা বের হলো, সেখানে একটা শ্রমিক মাসে 12,000-13,000 টাকা গড় আয় করে। এটা দিয়ে আপনি এই ধরনের আয় যদি আপনার সবার হয় তাহলে বৈষম্য কমবে কিভাবে? কারণ আমাদের তো শ্রম ছাড়া অন্যান্য কোনো সম্পদ নাই। বলি আপনাকে, আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী আমরা একজন ডক্টর ইউনূসকে পেয়েছি, আমরা সালেউদ্দিন আহমদকে পেয়েছি, আমরা হোসেন মনসুরকে পেয়েছি। তো আমরা যদি আমরা যাদেরকে আইডল বলি, তাদেরকে পেয়েও যদি আমরা 1 বছরে এতটুকু বৈষম্য কমাতে না পারি বা রোড ম্যাপটা যদি সঠিক না হয়, আসলে আমরা কার কাছ থেকে পাবো? না, এখন প্রশ্ন হলো যে তাদেরকে আপনি কত সময় ধরে পেয়েছেন। মানে ওনাদের তো দায়িত্ব নেওয়ার পরে বেশিরভাগ সময় কাটাতে হয়েছে আগুন নেভাতে। মানে আমি যে একটা গড়ার আগে ধ্বংস যেটা হচ্ছে সেটাকে তো বন্ধ করতে হবে। তা আমার যদি প্রতিদিনই কোথাও না কোথাও কোনো না কোনো জটিলতার সৃষ্টি হয়, এবং এটা তো একটা 50 জন মন্ত্রীর সরকার না, এটা তো গুটি কয়েক লোকের সরকার, ছোট একটা সরকার। তো একটা বড় ধরনের সমস্যা, যেমন এনবিআরের সংস্কার করতে গেলাম, বিরাট একটা আন্দোলন শুরু হইলো। তখন তো আর কে কোন দায়িত্ব আছে তা না, ফজলুল কবিরও সেটাতে কাজ করছে, এই সালাউদ্দিনও কাজ করছে, অন্যান্য মন্ত্রীরাও উপদেষ্টারাও সেখানে কাজ করতে ব্যস্ত। তো এই ধরনের আপনি বলেন এই যে গত 1 বছরে রাজপথে প্রতিবন্ধকতা বা রাজপথকে অস্ত্র হিসাবে ব্যবহার করা দাবি আদায়ের জন্য, যৌক্তিক দাবিও আছে, এর মধ্যে অযৌক্তিক দাবিও আছে, ছোটখাটো দাবি আছে, বড় বড় দাবি আছে, বিক্ষোভ করেছে, রাস্তা বন্ধ করে দেওয়া। তো সেখানে আপনার যদি একদিনে আপনি রিক্সা চালকের কথা চিন্তা করেন, 7 রাস্তা বন্ধ হয়ে গেল, আপনি রাস্তায় বসে আছেন 3 ঘন্টা, সে যেখানে যেই 3 ঘন্টায় 4টা ক্ষেপ মারতে পারত, সেখানে 3 ঘন্টায় 1টা ক্ষেপ, তার আয় তো ওখানেই তাৎক্ষণিকভাবে কমে যাচ্ছে। তো এই ধরনের জটিলতাগুলো সমাধান করতে গিয়ে যেই সময়টা ব্যয় করতে হয়েছে, তার থেকে আপনি এই 1 বছরে কতটা অন্যান্য মানে যেগুলো বড় ধরনের সংস্কার, কাঠামোগত সংস্কার, সেগুলোতে কারণ সেখানে তো শুধু আপনি একা চাইলে হবে না। ওই জন্য আমি যেটা বলছিলাম যে ওনাদের সবারই কিন্তু সদিচ্ছা আছে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু উনি কি ডেলিভার করতে পারছেন? ওনার যা চাচ্ছেন সেটা কি ডেলিভার করতে পারছেন? আপনি ব্যাংকিংয়ের এটাই ধরেন, এতগুলো প্রতিষ্ঠান যেগুলো দেউলিয়া হয়ে আছে, তার মধ্যে 5টা প্রতিষ্ঠানের আইনি প্রস্তুতি নেওয়া হলো, 5টা প্রতিষ্ঠানের নিরীক্ষা করা হলো, তারপরে সিদ্ধান্ত হলো যে এগুলো নিজের শক্তিতে টিকে থাকতে পারবে না, কাজে এদেরকে একীভূত করে আরেকটা নতুন প্রতিষ্ঠান তৈরি করতে হবে। সেখানে কি দেখলেন? এক্সিম ব্যাংক বলল না, আমরা একীভূত হতে চাই না। তারা বাংলাদেশ ব্যাংকের থেকে ডেইলি বেসিসে লিকুইডিটি সাপোর্ট ছাড়া চলতে পারে না, তারপরে বলে না আমরা একীভূত হব না। এফএসআইএল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একই কথা বলল, 70% তাদের খেলাপি ঋণ, তারপরে বলল যে না, আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা একীভূত হতে চাই না। সেখান থেকেও তো আপনার একটা রেজিস্ট্যান্স পাইলেন। এর মধ্যে যে কত সময় চলে যায় এগুলোকে, ওকে ঠিক আছে আপনারা আসেন, আমরা আলাপ করি, শুনি,
তারপরে এই তো কিছুদিন আগে বাংলাদেশ বোর্ডে চূড়ান্ত সিদ্ধান্ত হলো যে এই 5টা ব্যাংকে একীভূত করতে হবে। তারপরে এখানে বৈষম্য দূর করবেন কিভাবে? এই যে এতগুলো টাকা এখান থেকে বাইরে চলে গেছে, এই প্রতিষ্ঠানগুলোকে আপনি যদি আবার দাঁড় করাতে না পারেন এবং সেইখানে ক্ষুদ্র ক্ষুদ্র যারা উদ্যোক্তা আছেন তাদের যদি অ্যাক্সেস দিতে না পারেন ব্যবসা করার জন্য, তাহলে আপনার বৈষম্য দূর হবে কিভাবে? স্যার, আপনি যেটা খেলাপির কথা বললেন, দক্ষিণ এশিয়ায় মনে হয় আমরাই এখন খেলাপি ঋণের সর্বোচ্চ। এডিবির সবশেষ পরিসংখ্যান সেটাই বলছে। খেলাপি ঋণ কমাতেও অনেক পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশ ব্যাংকও বলছে যে এখন যে খেলাপিটা হচ্ছে এটা হচ্ছে আগের সরকারের আমলে যেই দুর্নীতি হয়ে গেছে বা যে টাকা চলে গেছে বা হচ্ছে ঋণ নিয়ে দেয়নি, ওইগুলাই খেলাপি, নতুন করে আর ওরকমভাবে বাড়ে নাই। বাট আমরা কিন্তু লাস্ট যখন দেখলাম তখনই দেখলাম যে বাংলাদেশ খেলাপি ঋণে রেকর্ড করেছে। তো এইটাকে একটু কিভাবে দেখবেন আপনি আসলে? এই গল্পটা যেটা মানে প্রতি প্রান্তিকেই তো বাংলাদেশ ব্যাংকের সংখ্যাগুলো বের হয় এবং আমরা লাস্ট যেটা দেখেছি জুন মাসের সংখ্যা এখনও বের হয়নি, গত মার্চ মাসে স্বীকৃত খেলাপি ঋণের পরিমাণ হলো 4,20,000 কোটি টাকা। আমরা শ্বেতপত্রে গত বছর যেটা দিয়েছিলাম হিসাব, যে গত বছরের জুন পর্যন্ত সঠিকভাবে যদি হিসাব করা হতো তাহলে খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 6,75,000 কোটি টাকা। তো এর মধ্যে যেগুলো স্বীকৃত এবং যেগুলো স্বীকৃতি পায় না সেগুলি সব ধরেই এখন যেটা এই যে বারবার বাড়ছে সেটার যে ব্যাখ্যাটা আমরা শুনছি যে হ্যাঁ এগুলো আসলে আগে কার্পেটের নিচে ছিল, তথ্য লুকানো হতো, এখন তথ্য লুকানো হচ্ছে না, সেই জন্য এই সংখ্যা বাড়ছে। এই গল্পটা হয়তো সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। তারপরে কিন্তু যদি খেলাপি ঋণ তারপরেও বাড়তে থাকে তাইলে ধরে নিতে হবে যে আসলে খেলাপি ঋণের বৃদ্ধিটা ঠেকানো সম্ভব হয় নাই। শুধু যে লুকানো তথ্য আমরা প্রকাশ করছি তা না, আবার নতুন যোগও হচ্ছে। তবে আমরা যেটা এই সাধারণভাবে যেটা দেখতে পাই সেটা দেখে মনে হয় যে ওই আগের মতো স্বেচ্ছাচারিতা যেটা চলছিল সেটা অনেকটা কমে গেছে। এখন আগামীতে সেপ্টেম্বর পরে আমরা প্রকৃত তথ্য যখন দেখতে পাবো তখন বোঝা যাবে যে আসলেই কতটা অগ্রগতি এখানে অর্জন করা সম্ভব হয়েছে। স্যার, সাম্প্রতিক অর্থনীতি নিয়ে আপনার বিশ্লেষণ একটু জানতে চাই। মূল্যস্ফীতি কমেছে, রিজার্ভ বাড়ছে, ব্যাংক মার্জ হচ্ছে, এই সব কিছু মিলে আসলে আপনি একটু ছোট করে একটু বিশ্লেষণ করবেন। এখনও মানে আমাদের অর্থনীতির যদি সার্বিক সূচক হিসাবে আপনি জিডিপি প্রবৃদ্ধিটাকে দেখেন তাহলে এই বছরের হিসাব যেটা আছে সেটা বলছে যে 4%-এর সামান্য নিচে আছে এবং এই যে প্রবৃদ্ধি এত দুর্বল, যদিও গ্লোবাল অ্যাভারেজে 4% অত খারাপ না, কিন্তু উন্নয়নশীল দেশে কিন্তু প্রবৃদ্ধি সাধারণত 5-6 এই পর্যায়ে থাকে। ওইখানে ফিরে যাওয়া, সেখানে এখনও কিন্তু যেই বড় দুর্বলতা রয়ে গেছে বিনিয়োগের ক্ষেত্রে এবং বিনিয়োগের স্থবিরতাটা, এইটা একটা যেই বিভিন্ন ধরনের অনিশ্চয়তা এখন আছে, রাজনৈতিক অনিশ্চয়তা, বৈশ্বিক অনিশ্চয়তা, এগুলো না কাটা পর্যন্ত বিনিয়োগ ঘুরে দাঁড়াবে এটা আশা করা প্র্যাকটিক্যাল না। আর এছাড়া ধরেন এক্সপোর্টের ক্ষেত্রে আমরা এই বছর ওটা একটা উজ্জ্বল জায়গা যেখানে কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেখানেও এই ট্রাম্প ট্যারিফের কারণে আবার একটা নতুন ঝুঁকি তৈরি হয়েছে। সেটা আগামীতে কতটা নেতিবাচক প্রভাব এক্সপোর্টের উপরে পড়বে সেটা দেখার বিষয়, কিন্তু একটা প্রভাব তো সেখানে আসবেই। তা আগামীতে আরও কিছু আবার ব্যাংকিং খাতে আমরা যে কাজগুলো শুরু করেছি সেগুলো যদি সময় মতো শেষ হয় তাহলে হয়তো আপনি আশা করতে পারেন যে বিনিয়োগের অর্থায়নের যে সংকটটা সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো এখানে আবার গ্যাসের একটা বড় সমস্যা আছে, যে গ্যাসের অভাবে উৎপাদন ক্ষমতা যেটা আছে সেটাও পুরোপুরি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। তো ওই সমস্যার যদি সমাধান হয় তাইলে হয়তো আপনি আশা করতে পারেন যে একদিকে স্থিতিশীলতা যদি ফিরে আসে, আর এই কাঠামোগত সমস্যা, ব্যাংকিংয়ের সমস্যা, জ্বালানির সমস্যা, আর আন্তর্জাতিক বাণিজ্যের যে সমস্যা, এইগুলো যদি কিছুটা আমরা ম্যানেজ করতে পারি তাহলে হয়তো আমরা ওই অর্থনীতির গতিশীলতাটা ফিরে আসবে। এখন অর্থনীতি যে অবস্থায় আছে এর মধ্যে আমাদের 2026 সালে নভেম্বরের দিকে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার কথা, ওই বিষয়টা নিয়ে আপনি একটু বলবেন, আপনি কীভাবে দেখছেন সেটা? এলডিসি গ্র্যাজুয়েশন আমি বলবো এখন একটা অটো পাইলটে চলে গেছে। এইটা পেছানোর জন্য ব্যবসায়ীদের কাছ থেকে বেশ
দাবি আসছে যে আমরা রেডি না, কিন্তু এরা সরকারের নিয়ন্ত্রণে নাই। এবং যেই 3টা সূচকে আমরা উত্তরণ করেছি, সেখানে যদি কোনো বড় ধরনের অবনতি ঘটতো, তাহলে হয়তো আপনি বলতে পারতেন যে আমার আরও 3 বছর মেয়াদ বাড়িয়ে দেওয়া হোক। আমার মনে হয় আমরা এখন যদি আবেদনও করি জাতিসংঘের কাছে যে আমাদের গ্র্যাজুয়েশন নম্বরে না করে আর 3 বছর পরে হোক, সেটা ফল পাওয়ার সম্ভাবনা খুবই কম, মানে ইতিবাচক ফল পাওয়া ইতিবাচক ফল স্যার, পাওয়ার আমরা সম্ভাবনা একদমই খুবই শেষের কম। দিকে চলে এসেছি। আমরা আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশের একটা রোডম্যাপ আপনার কাছ থেকে জানতে চাই। সুন্দর বাংলাদেশের রোডম্যাপ শুরু হতে হবে বেসিক জায়গা থেকে, যে এক জন্মের পরে একটা শিশু সে গড়ে ওঠার জন্য কি যেগুলো তার এসেনশিয়ালসগুলো, পুষ্টি, সেটা যদি না পায়, যেটা বলে না প্রথম 1000 দিনে আপনি যদি পুষ্টিহীনতায় ভুগেন, যেই মাথায় যেই ড্যামেজটা হবে, যেটা কগনাইটিভ ড্যামেজ বলে, এটা কিন্তু তারপরে আপনি যতই পুষ্টি পান না কেন এটা কারেক্ট হয় না। হ্যাঁ, কাজে ওই জন্ম থেকে যদি আমরা এই বেসিক নিডসগুলো মেটাতে না পারি, তারপরে তো আসে শিক্ষা। সেইখানে আমাদের বেসিক এডুকেশন, যে গুনতে পারা, যোগ বিয়োগ গুণ ভাগ, লিখতে পারা, পড়তে পারা, সাইনবোর্ড পড়তে পারা, একটা ফর্ম ফিল আপ করা। আমি ক্লাস 5 বা ক্লাস 8 পাস করার পরে এই বেসিক স্কিলসগুলো, লাইফ স্কিলস যেগুলিকে বলা হয়, এগুলি যদি শিক্ষা ব্যবস্থা আমাদের বাচ্চাদের দিতে না পারে, তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের দেশ বাণিজ্যের আলাপ। আগামী পর্বে আবারও দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে। দেশ টিভির সঙ্গেই থাকুন।